নবম শ্রেণীর ভাই এবং বোনেরা, আবার দিন 3-4 পর তোমাদের সাথে আবার এই পদার্থবিজ্ঞান ভৌত বিজ্ঞানের এই লকডাউন অবস্থায় যে ক্লাস, সে ক্লাসে আমি ব্রতদা তোমাদের সামনে। গতদিন আমরা পদার্থের গঠন এবং ধর্ম তৃতীয় অধ্যায়, যেটা নবম শ্রেণীর আছে, সেই নবম শ্রেণীর অধ্যায়ের প্রথম পার্ট অর্থাৎ চাপ, টাপ ইত্যাদি এগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। সেখানে সাইফন ছিল, সেখানে ব্যারোমিটারের কার্যপ্রণালী ছিল। আমি আমার গতদিনের যে ক্লাস, সেই ক্লাসে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর। তারপরে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। এমন কিছু কিছু ভাই এবং বোন আছে যারা কোনো কোনো জায়গায় হয়তো বোঝেনি, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানিয়েছে। আমি চেষ্টা করেছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেন তাদের যে যেখানে দুর্বোধ্য ব্যাপারগুলো, সেই জায়গাগুলো যেন তাদের দূর করে দিতে পারে, আমি চেষ্টা করব। আজকে এই দ্বিতীয় দিনের লকডাউন পর্যায়ে দ্বিতীয় দিনের যে ক্লাস, সেই ক্লাসে আজকে আমরা পড়ব 3টি বিষয়। এক হচ্ছে সমোচ্চশীলতা তরলের, 2 নম্বর প্লবতা এবং 3 নম্বর পৃষ্ঠটান। এই 3টি বিষয়ে আজ আমরা আলোচনা করব। বিষয় 3টি হলেও এর মধ্যে কিন্তু অনেকগুলো সাব হেডিং আছে, আরো অনেক বিষয় এর মধ্যে জড়িয়ে আছে। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বা জিনিসটা। তো ধরো তোমরা দুটো কন্টেইনার নিলে, দুটো এরকম কন্টেইনার, দুটো পাত্র নিলে, এই পাত্রগুলোকে মাঝখানে এরকম করে আটকানো আছে। একটা সরু পাত্র আর একটা তুলনামূলকভাবে মোটা পাত্র। এবার দুজনকে কিন্তু এইভাবে মাঝখানে কানেকশন করা আছে। এবার কোনো একটা সোর্সের মাধ্যমে তুমি এখান থেকে ধরো একটা ট্যাপ চালু করে দিয়েছো, ট্যাপ থেকে জল পড়ছে, এখানে জল গেল, এর মধ্যে দিয়ে জল চলে যাচ্ছে। এবার ধরো কিছুক্ষণ পরে এর মধ্যে তো জল ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই পাতলা যে ভদ্রলোক, বাড়ির ছোট ভাই আর এই হচ্ছে বড় ভাই, ছোট ভাই বড় ভাইকে বলবে যে দেখ দাদা, জল খাচ্ছি, দুজনে কিন্তু সমান পরিমাণে খাও। ওই তুই বেশি খাবি, তুই বড় বলে এটা কিন্তু হবে না, দুজন আমরা সমান পরিমাণে খাবো। বলো ঠিক আছে, চল সমান পরিমাণেই খাই। তাহলে ধরো 1 গ্লাস জল নিয়ে তুমি এখানে ঢেলে দিলে, 1 গ্লাস জল নিয়ে এখানে ঢেলে দিলে, তাহলে কি হবে অবস্থাটা? এখানে ধরো এতখানি 1 গ্লাস জল দিয়ে পূর্ণ হলো। ওই জলে কিন্তু এটা যেহেতু পাতলা, তুলনামূলকভাবে এই জলটা কিন্তু তুলনামূলকভাবে উপরে উঠে যাবে। তোমরা বুঝতেই পারছো, যেহেতু এটা পাতলা। এইবার এই ছোট ভাইয়ের অবস্থা কিন্তু জল অনেক উপরে উঠেছে, বড় ভাইয়ের কিন্তু জল অনেকটা তুলনামূলকভাবে নেমে আছে। দুজনেই বেশ খুশি যে দেখ ভাই, আমরা সমান সমান জল খেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, ছোট ভাই কিছুক্ষণ পরে বলবে যে না রে দাদা, এরকম হতে পারে না। কেন হতে পারে না? বলে দেখ, আমরা আগের দিন পড়েছি, কি পড়েছি? যে একই অনুভূমিক তলে চাপ সব জায়গায় সমান হয়। এবং গতদিন যে পড়িয়েছিলাম, সেই পড়ানোতে চাপের মান যেটা ছিল, সেই মানটা ছিল H ইন্টু ডি ইন্টু জি। তোমাদের ভালোভাবেই আশা করি মনে আছে, যেখানে H ছিল উচ্চতা, ডি ছিল ঘনত্ব, আর জি ছিল অভিকর্ষজতা। সুতরাং চাপ যে ব্যাপারটা, সেটা নির্ভর করবে ঘনত্বের উপরে। দুই তরলেরই ঘনত্ব এক। উচ্চতার উপরে, এখানের উচ্চতা আর এখানকার উচ্চতা কিন্তু আলাদা। সুতরাং একই অনুভূমিক তলে যেহেতু চাপের মান সমান, তার মানে এই জায়গাটাতে সব বিন্দুতে চাপের মান কি হতে হবে? সমান। এবার এই লেয়ারটা, এই যে তলটা, এই তলকে চাপ দেবে কে? তার উপরে যে জলটা আছে বা তার উপরে যে তরলটা আছে, এই তরল বলবে যে আমি তো এতখানি H1 উচ্চতা অবধি আছে। এই জায়গাটাতে চাপ দিবে কে? এর উপরের তরলটা। সে কত দূর আছে? সে আছে একটু বেশি, H2 উচ্চতা পর্যন্ত। সুতরাং এই জায়গাটাতে চাপ হয়ে যাবে H2 ইন্টু ডি ইন্টু জি। এই জায়গাটাতে চাপ হয়ে যাবে H1 ইন্টু ডি ইন্টু জি। তাহলে দেখো, এই যে অনুভূমিক একটাই তল,
সেই তলে এই বিন্দুতে চাপের মান যা হচ্ছে, এই বিন্দুতে কিন্তু চাপের মান কি হয়ে যাচ্ছে, তুলনামূলকভাবে আলাদা হয়ে যাচ্ছে। এই অবস্থা তো থাকতে পারে না। তখন ছোট ভাই বড় ভাইকে বলবে যে না রে দাদা, এরকম হওয়া যাবে না। দেখ, আমি কম খাই বেশি খাই যাই খাই না কেন, আমাদের দুইজনের যাতে লেয়ারটা উপরের একই থাকে। তাহলে তুই একটু বেশি জল নে, কিন্তু এমন ভাবে অ্যাডজাস্ট কর যাতে তোর আর আমার উচ্চতা যাতে সমান থাকে। তাহলে দেখো, এই লেয়ারের উপরে যে উচ্চতা তৈরি হলো এখন, আর এই লেয়ারের উপর যে উচ্চতা তৈরি হলো, যেহেতু তারা দুজন সমান, তাহলে এই উচ্চতার জন্য এখানে যা চাপ পড়বে, এই উচ্চতার জন্য এই স্তরে কিন্তু একই চাপ পড়বে। সুতরাং এই অনুভূমিক স্তরে সব জায়গায় চাপের মানটা কি হবে, একই হবে। সেই জন্য আমরা বলতে পারি যে পাত্রের আকার যেমনই হোক না কেন, 2খানা 3খানা 4খানা যে কন্টেনারে তুমি যুক্ত করো না কেন, সব কন্টেনারের উপরে যে তরলের লেভেলটা, সেই লেভেলটা কিন্তু একই জায়গায় থাকবে। এই যে ধর্ম, এই ধর্মকে আমরা বলি তরলের সমুচ্চশীলতা ধর্ম। তুমি যদি পাত্র দুটোকে এরকম না নিয়ে এরকম টেরা বেঁকা এই ধরনের পাত্র, এই ধরনের যোগ করে দাও, এরকম ধরো দুটা পাত্র আছে, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, ধরো এরকমই একটা পাত্র আছে, এই যে লেভেল, এখানে যা লেভেল, এখানে লেভেল কিন্তু তরলের একই জায়গায় থাকবে, যাতে দুজনের উচ্চতা যেটা আছে, এই উচ্চতা কিন্তু যাতে সব দিকে একই উচ্চতা থাকে, যাতে যে কোনো অনুভূমিক স্তরে সব জায়গায় চাপের মানটা কি হয়, সমান হয়। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই? যদি না বুঝতে পারো তাহলে পরের দিন আবার প্রশ্ন করবে, আমি চেষ্টা করব যাতে তোমাদের ব্যাপারটা সুন্দর এবং সাবলীলভাবে বোঝাতে পারি। কারণ এই কথাটা তোমাদের মনে রাখতে তোমরা হবেই যে চাপ শুধুমাত্র উচ্চতা, ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। যেহেতু একটি জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান একটিই হবে, এবং যদি একটি ত্বরণ নাও তাহলে ঘনত্বের মানও একই হবে। সুতরাং চাপটা কার উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র উচ্চতার উপর। তাহলে উচ্চতা যদি দুই দিকে সমান না হয়, তাহলে যেহেতু একই অনুভূমিক তলে সব জায়গায় চাপের মান কি হবে, সমান হবে না। সেই জন্য আমরা এই গল্প, এই ধরনের ঘটনা ঘটবে না, সব দিকে উচ্চতার মানটা কি হতে হবে, অবশ্যই এক হতে হবে। এই ধর্মকেই বলা হচ্ছে তরলের সমুচ্চশীলতা ধর্ম। নেক্সট যে পয়েন্টটাতে আমরা যাব, সেই পয়েন্টটার নাম হচ্ছে প্লবতা। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে করলাম সমুচ্চশীলতা ধর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে জায়গাটাতে আমরা যাব, সেই জায়গাটার নাম কি, সেই জায়গাটার নাম কিন্তু প্লবতা। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা আর্কিমিডিসের গল্প শুনেছো। আর্কিমিডিস কিছু আবিষ্কার করবার পর ইউরেকা বলে হট করে চিৎকার করে উঠলো। সেই যে গল্প, সেই যে ঘটনা, সেটাই কিন্তু প্লবতার ঘটনা। এবার তাহলে প্লবতা পড়তে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে আর্কিমিডিসের সূত্রটা কি, বা আর্কিমিডিস কি বলেছিলেন। তাহলে প্রথমে আসছি আর্কিমিডিসের সূত্র। এই সূত্রটা কিন্তু তোমরা এখন পর্যন্ত এর আগে অনেকবার পড়েছো, অনেক ছোট ক্লাসেও তোমরা এটা পড়েছো। আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিস কি বললো, বললো একটা বস্তু, সেই বস্তুটাকে যদি একটি স্থির প্রবাহিতে, প্রবাহী মানে কি তোমরা জানো, আগের দিন বলেছিলাম যে তরল বা গ্যাসীয় পদার্থকে কি বলা হয়, তরল বা গ্যাসীয় পদার্থকে বলা হয় প্রবাহী। এবার ধরো তোমার একটা পাত্রের মধ্যে কোন একটা, আমি বোঝানোর সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এই পাত্রটার মধ্যে একটা তরল পদার্থ আছে। তুমি কি করলে, এই তরল পদার্থের মধ্যে এই যে জিনিসটা, এই জিনিসটাকে তুমি ডুবিয়ে দিলে। কিভাবে ডুবালা? কেউ বললো যে আমি পুরোটা ডুবিয়ে দিলাম, কেউ বললো যে না না, পুরোটা ডুবাস না রে ভাই, কিছুটা বাইরে বের করে রাখ। এই যে ডোবানো, এই ডোবানোকে বলা হয় সম্পূর্ণরূপে নিমজ্জিত। ডোবানো ভালো ভাষা হচ্ছে, ভালো বাংলা হচ্ছে নিমজ্জিত। সম্পূর্ণরূপে নিমজ্জিত করেছি, আর এটাতে আংশিকভাবে নিমজ্জিত করেছি। তুমি সম্পূর্ণরূপে নিমজ্জিত করো আর আংশিকভাবেই নিমজ্জিত করো, যাই করো না কেন, বস্তুর যে ওজন, বস্তুর যে ওজন, সেই ওজনটা কিছুটা কমে যাবে। বুঝতে পেরেছো? কিছুটা কমে যাবে। তার মানে সত্যিকারের কি কমে যাবে না, সত্যিকারের কমবে না। কি হবে? মনে হবে যেন কমে গিয়েছে। এই মনে হওয়াকে ভালো ভাষায় বলা হয় আপাত। তার মানে এর ওজন যেটা, সেই ওজনের
প্রকৃত পরিবর্তন হচ্ছে না, মনে হচ্ছে যেন তাৎক্ষণিকভাবে কমে গিয়েছে। ঠিক আছে, তাহলে আর্কিমিডিস কি বলল? বললো যে কোনো একটা বস্তু সেটিকে একটি স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণরূপে যদি তুমি নিমজ্জিত করো, তাহলে বস্তুর যে ওজন, সেই ওজনের আপাত হ্রাস হয়, মানে কমে যায়। এই বলে কিন্তু আর্কিমিডিস ছেড়ে দিল, এবং তার যুক্তি কি সেটা কিন্তু আর্কিমিডিস বার করতে পেরে গিয়েছে। তো সেই যুক্তি আমরা এখনো পড়িনি, এর পরবর্তী পর্যায়ে আমি সেটা পড়াচ্ছি। কিন্তু এর যে বাস্তব এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স কোথায় পাবো আমরা? ধরো পুজোর সময় আমরা অনেক সময় ওই সকালবেলা, ষষ্ঠীর সকালে আগের দিন যেদিন কলাবউ স্নান করাতে নিয়ে যায়, সেদিন অনেকে ওই ঘট টট কলসি টলসি নিয়ে যায়। এবার কোনোদিন যদি তুমি মায়ের সাথে বা বাবার সাথে ওই কলাবউ স্নান করার ওখানে গিয়ে থাকো, তাহলে ওই যে ঘটকে একটু উল্টো করে একটু ডাবিয়ে দিবে জলের নিচে, ডাবিয়ে দিয়ে একটু ছেড়ে দেবে, দেখবে যেন মনে হচ্ছে যে ঘরটা কেন যেন উপরের দিকে উঠে আসে। অনেকে হয়তো এই এক্সপিরিয়েন্সটা করে ফেলেছো, আর যারা করনি তারা পরবর্তীকালে ট্রাই করো। আবার অনেক সময় কি দেখবে যে যারা নদী বা পুকুরে স্নান করেছো, দেখবে যে অনেক সময় অনেক ছেলে পেলে আমাদের সাঁতার জানে না। ধরো আমি সাঁতার জানি, তোমার কি ইচ্ছা হলো যে স্যারকে আজকে বা দাদা ভাইকে আজকে একটু সাঁতার শেখাবো। কিভাবে শেখাবো? বললো যে দাদা ভাই টেবিলের উপর আপনি শুয়ে পড়েন, আর নিয়ে এইভাবে হাত পা এইভাবে নাড়াবেন, দেখবেন যে সাঁতার শিখে যাবে। আমি বেশ ভালো করে হাত পা নাড়িয়ে সাঁতার শেখার চেষ্টা করলাম। পরবর্তীকালে পুকুরে গিয়ে যখন সাঁতার দিতে গেল, তারপরে আমার অবস্থা কি হবে সে নিয়ে আর বলার হয়তো কোনো যৌক্তিকতা নেই। তখন তোমার মনে হল যে না দাদা ভাই আমাদের এত চেষ্টা করছে পড়ানোর জন্য, একদিন ধরে আমি নিয়ে যাই। তো সাঁতার শেখাতে তুমি আমাকে নিয়ে গেছো পুকুরে নিয়ে, তো বললা যে দাদা ভাই আপনি জলের মধ্যে গিয়ে শুয়ে পড়বেন। আমি কিন্তু আর যাচ্ছি না। কেন? কারণ একবারে উচিত শিক্ষা আমার হয়ে গেছে। তখন তোমাকে এবার বলো তাহলে তুই আমাকে ধরে নিয়ে যা। এবার আমার যা চেহারার অবস্থা, নিশ্চয়ই তুমি আমাকে নিয়ে যেতে সাহস পাবে না। এবার বললে যে দাদা ভাই জলের মধ্যে নামেন, তারপরে আমি আপনাকে তুলে ধরছি। আমি কি রে, আমি এত ওজনের একটা ব্যক্তি, তুই আমাকে তুলে ধরবি? একটা সম্ভব নেই। তো দেখবে জলে যখন আমাকে নিয়ে যাবে, জলে গিয়ে যখন আমি শুয়ে পড়বো, তুমি কিন্তু অবলীলাক্রমে আমাকে নিয়ে যেতে পারছো। আমার ওজনটা মনে হবে তোমার কাছে অনেক হালকা হয়ে গিয়েছে। তাহলে এটাই আর্কিমিডিসের সূত্র। কি বলবো? যে আমাকে যদি সম্পূর্ণরূপে ডুবাতে ইচ্ছা হলো, স্যারকে একটু জল খাওয়াই বা দাদাভাইকে একটু জল খাওয়া, তাহলেও দেখবো আমার ওজনে হ্রাস হয়েছে। আবার যদি আংশিকভাবে কিছুটা ডুবানো অবস্থায় তুমি নিয়ে যাও, তাহলেও বুঝতে পারবে যে আমার ওজনের একটা আপাত হ্রাস বা মনে হচ্ছে যেন কমে গিয়েছে। এই যে গল্প, এই গল্পটাকে আমরা কি নামে জানি? আর্কিমিডিসের সূত্র নামে জানি। এবার কেন হলো? সেই কেনর কারণ জানবার জন্য কিন্তু আমাদের পুরনো একটু নিউটনের যে সূত্র বা গতিসূত্র যে আমরা চ্যাপ্টার পড়েছিলাম, বল এবং গতি, সেই জায়গাটাতে আমি একটু ফিরে যাব এবং ওই ঘটনাটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো। এখানে একটু তোমরা মনোযোগ দিবে, কারণ এইভাবে ঠিক বইয়ে আমরা যে বইগুলো আমি ফলো করেছি আর কি, সেই বইগুলোতে কিন্তু একটু এইভাবে দেওয়া নেই, অন্যভাবে করা আছে। চেষ্টা করছি যাতে তোমাদের বোঝাতে পারো। এবার কি হলো? ধরো আমরা এর আগে নিউটনের গতিসূত্র ওই বল এবং গতি চ্যাপ্টারে বলেছিলাম, ধরো একটা সারফেস, একটা পৃষ্ঠ, সেই পৃষ্ঠের উপরে একটা বস্তু এইভাবে বসে আছে। এই বস্তুর যে ভর, সেই বস্তুর ভরকে আমি নাম দিলাম এম। তাহলে এবার কেউ যদি বলে হ্যাঁ রে এখানে দাঁড়িয়ে আছে কেন, পড়ে যাচ্ছে না কেন, তখন আমাদের মনে আসবে যে তাহলে দেখি এর উপর কি কি বল কাজ করছে। তাহলে দেখো, যে কোনো বস্তুর উপর যে বলটা প্রথমে কাজ করে সেটা হচ্ছে তার ওজন পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, এবং সেই ওজনের মান হয় mg। কিরকম? ধরো আমি বললাম যে একটা বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তাহলে তার ওজন কত? 2 ইন্টু জি, জি মানে অভিকর্ষজ বল। এবার কোনো কোনো বইয়ে দেখবে যে ওজনকে তুই বলেছে, সঙ্গে সঙ্গে মাথায় প্রশ্ন আসবে হ্যাঁ তো ভুল করলো, কারণ আমরা তো জানি তাকে জি দিয়ে গুণ করতে হবে। জি এর মান কত? এসআই পদ্ধতিতে যেহেতু এটা আছে, তাহলে 9.1
9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা তো বসাতে হবে। কিন্তু পাশে দেখবা এককটা দেওয়া আছে কেজিএফ। তাহলে ভর কত? 2, ওজন কত? সেটাও 2। কিন্তু যখনই কেজিএফ লিখে দেবে তোমাকে বুঝে নিতে হবে যে ওখানে একটা জি আছে। সেজন্য অনেক ছাত্রছাত্রী অনেক সময় পড়তে গিয়ে বইয়ে দেখে কেজিএফ বা গ্রাম এফ এরকম লেখা থাকে, বুঝতে পারে না যে ওটা তো ভরের একক, তার ওজনের একক কেন? ভর যা, ওজনের ভ্যালু তাই, শুধু এককটা সে কিসে পরিণত করছি? কেজিএফ বা গ্রাম এফে পরিণত করছি। তাহলে এখানে এমজি বল কাজ করছে, আমরা যে বল পেয়েছিলাম। এবার তাদের পৃথিবী একে টানছে, পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না। কেন পড়ছে না? তখন এই যে তলটা, সেই তলটা বলবে তুই তো আমার উপর বসে আছিস, তাহলে যেহেতু তোর সাথে আমার সংস্পর্শ হয়েছে, তাহলে এই সংস্পর্শের জন্য আমি তোকে একটা সংস্পর্শযুক্ত প্রতিক্রিয়া বল দেব। কোন দিকে? উপরে। তাহলে এই বস্তুটার উপরে কিন্তু দুটো বল কাজ করছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসবে যে দাদা ভাই, এটা তো হতে পারে না, আপনি ভুল বলছেন। কেন? কারণ আপনি এটার উপর এ বল দিচ্ছে বললেন, কিন্তু আমরা তো জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আরেকটা বল তো নিচের দিকে কাজ করবে, তাহলে তো এটার উপর আরেকটা বল নিচের দিকে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমাদের ধারণা সঠিক। কিন্তু এই যে সারফেসটা, সেটা এই বলটা, প্রতিক্রিয়া বলটা দিয়েছে এর উপরে, ওপরের দিকে। আর এই বডিটা এই সারফেসকে দিবে কোন দিকে? নিচের দিকে। দেখো, ক্রিয়া আর প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুতে ক্রিয়ারত নয়, দুটো আলাদা বস্তুতে ক্রিয়ারত। আমি এই বস্তুটার কথা বলছি, তোমাকে যদি তলের উপর বল বলা তো হ্যাঁ নিচের দিকে কাজ করছে, সেটা তলের উপর। কিন্তু বস্তুর উপরে তল কোন দিকে বল দিচ্ছে? ওপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। প্রতিক্রিয়ার ইংরেজি রিয়াকশন, সেই রিয়াকশন থেকে আমি আর নাম দিলাম। তাহলে দেখো, এই বস্তুর উপরে দুটো বল কাজ করছে, একটা এমজি ওজন নিচের দিকে আর একটা আর উপরের দিকে। যেহেতু বস্তুটা স্থির অবস্থায় বসে আছে, সুতরাং এই ক্ষেত্রে আমি বলতে পারি আর আর এমজি এই দুইজন কি হচ্ছে? সমান হচ্ছে। অর্থাৎ প্রতিক্রিয়া বল এবং ওজন এই ক্ষেত্রে সমান, যেহেতু বস্তুটা স্থির হয়ে চুপচাপ বসে আছে। আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। কিন্তু সাথে সাথে তোমাদের মাথায় যে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে দাদা ভাই, আমরা প্লবতা পড়ছি, আর্কিমিডিসের সূত্র পড়ছি, তার সাথে নিউটনের এই যে সূত্র, এই সূত্রের কি সম্পর্ক হতে পারে? না, নিশ্চয়ই সম্পর্ক আছে। কি সম্পর্ক? এবার আমি তোমাদের সেই আর্কিমিডিসের সূত্র বা প্লবতা পড়াতে চলেছি। কি জিনিস? ধরো তোমার এখানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে আলোচনার সুবিধার্থে জল ভরে নিচ্ছে, কারণ তরল পদার্থ নামে মানে জলের কথাটাই আমাদের প্রথম মনে আসে। এইবার তুমি এইখানে একটা জলের গোলা কল্পনা করো, যে এখানে একটা জলের গোলা আছে, নিশ্চয়ই আছে, মানে নতুন ভাবে কিছু না, ওই জলেরই একটা গোলক অংশ তুমি চিন্তা করলে, যে জলের একটা গোলক আমি এখানে, এরকম আরো জল অনেক আছে, অনেক গোলক আছে। গোলক কেন? ঘনক আছে, বর্গক্ষেত্র আছে, যা খুশি আছে, তুমি যেভাবে খুশি ধরতে পারো। তো আমি এখানে গোলক একটা কল্পনা করছি, যে এইটুকুনো জলের কথা, এইটুকুনো জলের কথা চিন্তা করছি। এবার এইটুকুনো জলকে যদি বলা হয় হ্যাঁ রে, তোর ওপর কি কি বল কাজ করছে? বলবে আমাকে তো পৃথিবী নিচের দিকে টানছে এমজি বলে। বলবে বাহ, খুব ভালো কথা, তো তুই পড়ে যাচ্ছিস না কেন? বললো না, আমি পড়ছি না কেন এটা তো বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে আমাদের আগের কথা মনে পড়লো, কি? যে তুই কি কারোর সঙ্গে টাচে আছিস? বলে হ্যাঁ, আমি এই যে এই জলগুলো, এই যে আমার ধারে যে সমস্ত জলগুলো আছে, তাদের সাথে আমি টাচ করে আছি, এরা সবাই আমাকে টাচ করে আছে, এখানে সবাই আমাকে টাচ করে আছে। বলে যারা তোকে টাচ করে আছে, তারা তো তোর উপরে একটা প্রতিক্রিয়া বল দিবে। বলে হ্যাঁ, নিশ্চয়ই দিবে। কোন দিকে? নিশ্চয়ই উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। আর তাহলে দেখো, যেহেতু এটা নিচের দিকে পড়ছে না, তাহলে আমি বলতে পারি ওই জল বাদে অবশিষ্ট অংশ যে জল আছে, এই জল, তারা এই জলের উপরে, এই গোলকের উপরে একটা উপর দিকে প্রতিক্রিয়া দিচ্ছে, যার বানার। আর ওই জলের যে নিজস্ব ওজন গোলকের, সেটা নিচের দিকে কাজ করছে এমজি,
এখান থেকে আমি বলতে পারি আর আর এমজি সমান। আরটা কি আবার মনে রাখো, এমজিটা তো বস্তুর ওজন, ঠিক আছে। কোন বস্তুর ওজন? ওই যে জলের গোলকটা, সেই জলের গোলকটার ওজন, নট বস্তু, জলের গোলকটার ওজন হচ্ছে এমজি। আর আর কি? আর হচ্ছে অবশিষ্ট যে পরিমাণ জল আছে তারা ওই জলের গোলকের উপরে যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। বুঝতে পেরেছো? তাহলে এই ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ার বল, প্রতিক্রিয়া যে বল, সেটা ওই পরিমাণ জলের ওজনের সঙ্গে সমান। জল কিন্তু, এবার তুমি কি করলে, একটা বল নিতে, বল নিয়ে এখানে প্রবেশ করিয়ে দিলে। তাহলে এখানকার যে জলটা ছিল সেই জলটা আর এখানে থাকলো না, বাইরে পড়ে গেল বা কিছু হলো, উপচে পড়ে গেল। তাহলে এই জায়গাটাতে পরের গল্পে এখানে একটা সত্যিকারের বল আসলো। বুঝতে পেরেছো কি বললাম? এবার বলকে বলা হলো, হ্যাঁ রে, তোর উপর কি কি বল কাজ করছে? বলল আমার একটা ওজন নিচের দিকে কাজ করছে। কত ওজন? বলল আমার ভর ইন্টু আমার অভিকর্ষ যেটা। আচ্ছা, ওইটুকুনো জলের ভর যা ছিল, ওইটুকুনো বলের ভরও কি এক? এটা কি তোমরা বলতে পারো? নিশ্চয়ই না, কারণ বলটা আলাদা কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি। এবার এই বলকে বলা হলো, তাহলে তোর ওজন কত? বললো আমার ওজন এম ড্যাশ জি। এম ড্যাশটা কি? এম ড্যাশটা এম ড্যাশ বললাম না, এম ওয়ান নাম দিলাম, এম ওয়ান জি। এম ওয়ান কি রে? বললো এম ওয়ান আমার ভর, জি কি? জি অভিকর্ষ যেটা। এবার বললো তোর উপর কোনো জল প্লবতা দিবে না? বলে হ্যাঁ অবশ্যই দেবে। কত প্লবতা দেবে? বললো ছাত্র একটু আগে বলেছিল যে আর, আর এর মান কত? এম জি। তাহলে আমার উপরেও একটা উপর দিকে এম ওয়ান জি কাজ করবে? বললাম না। কেন কাজ করবে না? বললো দেখো, আগের বার বাইরের জল যা ছিল এবারও কিন্তু বাইরের জল একই আছে। তাহলে ওরা আগের বার উপর দিকে যা বল প্রয়োগ করেছিল এবারও উপরের দিকে একই বল প্রয়োগ করবে। তাহলে সেই বলটা কিন্তু ঘুরে ফিরে আবার আগের বারের সমানে হবে আর, যার অর্থ এমজি। তাহলে দেখো, বস্তুর উপর যে বল, সেই বল কিন্তু নিচের দিকে কাজ করছে এম ওয়ান জি, উপরের দিকে কাজ করছে এমজি। এই দুটো যে সমান হবে, নাও হতে পারে, আবার হতেও পারে, বলতে পারে না। তাহলে আমরা কি বুঝলাম? দেখো, এই যে এমজি, এই যে উপর দিকে প্রতিক্রিয়া বল, যেটা অন্যখানি জল এর উপরে দিচ্ছিল, সেটা কার সঙ্গে সমান? ওই যে বস্তুটা যেটাকে তুমি ডুবিয়েছো, সেটা যে পরিমাণ জল অধিকার করেছিল, আগের বার এখানে জল ছিল, এবার এখানে জল নেই, এবার এখানে কি আছে? সেই বলটা আছে। কিন্তু প্রতিক্রিয়া বলটা কিন্তু বলটার ওজনের সঙ্গে সমান না। কার ওজনের সঙ্গে সমান? ওখানে ওই পরিমাণ আয়তনের যে জল ছিল, সেই জলের ওজনের সঙ্গে সমান। তাহলে তুমি ডোবালা কাকে? তুমি ডোবালা বস্তুকে। কিন্তু প্রতিক্রিয়া বলটার সঙ্গে সমান হলো। প্রতিক্রিয়া বলটা কিন্তু ওই বস্তুর ওজন নয়, ওই বস্তুটা যত পরিমাণ আয়তনের জল অধিকার করেছে তার যে ভর, তার ওজনের সঙ্গে সমান। যতখানি আয়তনের জল অধিকার করেছিল তার ওজনের সঙ্গে সমান। এবার ধরো তুমি একটা বস্তুটাকে অল্পটা চুবিয়েছ আংশিক, তাহলে এবার বস্তুকে বলা হবে, হ্যাঁ রে, তোর ওপর কি কি বল কাজ করছে? বললো আমার উপর বল কাজ করছে আমার ওজন এম ওয়ান জি। তোর উপর দিকে কোন বল কাজ করছে? বললো আমার যতটা জল আমি অধিকার করে আছি। কতটা জল? গোটা আয়তন না। ও বললো আমি তো গোটা আয়তন চুবি নাই রে ভাই, আমি তো এইটুকুনি চুবে আছি। তাহলে ওর ওপর যে প্লবতাটা কাজ করবে, যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করবে, সেই ঊর্ধ্বমুখী বলটা কিন্তু ওর গোটা আয়তনের জলের ওজনের সঙ্গে সমান না, যেটুকুনো চোবানো আছে। কারণ চিন্তা করো, এই গল্প থেকে চিন্তা করো, যতটা আয়তনের জল অধিকার করে আছে তার ওজনের সঙ্গে সমান। তাহলে উপর দিকে কিন্তু
একটা এমজি কাজ করবে বা প্রতিক্রিয়া, আমি এমজি বললাম না, প্রতিক্রিয়া। বুঝতে পেরেছো? এবার যদি তুমি বস্তুকে বেশি করে চোবাও, তাহলে বেশি আয়তনের জল অধিকার করবে, তাহলে ঊর্ধ্বমুখী বলটা বেশি হবে, কারণ বেশি আয়তনের জল অধিকার করলে তার ওজনটা বেশি হবে, সুতরাং ঊর্ধ্বমুখী বলটা কি হবে? তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে দেখো, এই যে ঊর্ধ্বমুখী বল, সেই ঊর্ধ্বমুখী বলকে কিন্তু আমরা প্লবতা নামে জানি। বিষয়টা একটু কঠিন, তুলনামূলকভাবে একটু পেঁয়াজ আছে, চেষ্টা করলাম তোমাদের বোঝানো। আবার বলছি তোমাদের, তাহলে কোনো একটি বস্তু, সেই বস্তুটাকে তুমি সম্পূর্ণরূপে নিমজ্জিত করবে, সম্পূর্ণরূপে। ওর ওজন কিন্তু তুমি নিমজ্জিত করো, যাই না করো, ওর ওজন কিন্তু নিচের দিকে কাজ করবে। তাহলে ওর ওজনের মান কত? বস্তুর ভর যদি m1 হয়, তাহলে ওর ওজনের মান কত হয়ে যাবে? m1g। আর ঊর্ধ্বমুখী বলটা কত কাজ করবে? ও যত আয়তনের তরল অধিকার করে আছে, তার যে ওজন, তার ওজনের সঙ্গে সমান একটা বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। এবার যদি তুমি আংশিক ডোবাও, তাহলে কম কাজ করবে, কারণ কম আয়তনের তরল অধিকার করেছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি সূত্র বললাম? এই জিনিসটাকে কি বলা হচ্ছে? প্লবতা। তাহলে প্লবতা কি? যে কোনো একটি বস্তুকে যখন আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হবে কোনো একটা স্থির প্রবাহীতে, তখন তার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে। সেই ঊর্ধ্বমুখী বলটা কার সঙ্গে সমান? বস্তু যতটা আয়তনের তরল অধিকার করেছে তার ওজনের সঙ্গে সমান। এবার দেখো, বস্তুর ওজন mg, m1g, আর প্লবতা বল mg কোন দিকে কাজ করছে? একই দিকে না বিপরীত দিকে? নিশ্চয়ই বিপরীত দিকে, তুমি বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিসের উপরে ধরো এই দিকে 3 নিউটন বল কাজ করলো, আর উপরের দিকে 2 নিউটন বল কাজ করলো। এবার যদি বলা হয় বস্তুটার উপর লব্ধি বল কত বা মোট বল কত, তোমরা নিশ্চয়ই বুঝবে যেহেতু দুটো বিপরীত দিকে আছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 3 নিউটন থেকে 2 নিউটন যদি তুমি বাদ দাও, তাহলে 1 নিউটন হবে। অর্থাৎ বস্তুর দেখো, অরিজিনালি না আপাতভাবে মনে হবে যে অ্যাপারেন্টলি, আপাতভাবে ওর ওজনটা হয়তো 1 নিউটন হয়ে গিয়েছে, যেটা আমাদের আর্কিমিডিজের সূত্রতে বলা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীকালে আমরা যাবো, যেটা প্লবতা পড়ানো হলো, প্লবতার বৈশিষ্ট্য কি। এবার দেখো, বলতে বলতেই আমরা বলে দিয়েছি যে প্লবতার বৈশিষ্ট্য কি কি। কি বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে প্লবতা, প্লবতার বৈশিষ্ট্য। 1 নম্বর বলো, প্লবতা কি বস্তুর আয়তনের উপর নির্ভর করে? হ্যাঁ করে, না করে। কোনটা? বস্তুর আয়তনের উপর প্লবতা নির্ভর করে না, নির্ভর করে বস্তুর কতটা আয়তনকে নিমজ্জিত আছে তার উপর। বুঝতে পেরেছো? তাহলে নিমজ্জিত অংশের আয়তনের উপর, আমি নিমজ্জিত কথাটা শুধু লিখে। 2 নম্বর, প্লবতা কি বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে না তরলের ঘনত্বের উপরে? এবার ঘনত্ব ব্যাপারটা কেন আসলো? আমরা জানি যে প্লবতার যেটা মান হয় সেটা বস্তুর নয়, তো ওর সমআয়তন তরলের ওজনের সঙ্গে সমান। এবার ওজন বার করতে গেলে তোমাকে ওজন মানে mg, তোমরা জানো। m মানে ভর, ভর মানে আয়তন ইনটু ঘনত্ব। কার ঘনত্ব? বস্তুর, তাহলে তো বস্তুর ভর বেরিয়ে যাবে। আমার কার লাগবে? তরলের ভর। তাহলে কার ঘনত্ব দিয়ে গুণ করতে হবে? তরলের ঘনত্ব। সেই জন্য এই প্লবতাটা তরলের ঘনত্বের উপরে নির্ভরশীল, তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। এবার তুমি কত বড় পাত্র দিয়ে প্লবতা বার করছো সেটার উপরে কিন্তু প্লবতা কোনোভাবে নির্ভর করবে না। বুঝতে পেরেছো? তার মানে কত অংশ, তারপরে কত গভীরে রেখেছো বস্তুটাকে, তার উপরে কিন্তু নির্ভর করবে না। গোটাটা চুবিয়েছো না অর্ধেক চুবিয়েছো, তার উপর নির্ভর করবে। কত গভীরে চুবিয়েছো তার উপরে কিন্তু প্লবতার বলটা নির্ভর করে না। তাহলে এই হয়ে গেল আমাদের প্লবতার বৈশিষ্ট্য। নেক্সট যে বিষয়টাতে আমরা যাব সেটা হচ্ছে ভাষণ। দেখো, এখান থেকে আমরা এই জায়গাটা থেকে ভাষণ জিনিসটা আমরা বোঝাবো কিভাবে। ধরো একটা বস্তু, সেই বস্তুটাকে তুমি আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত করেছে।
আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করেছে। এবার বলা হবে এই বস্তুর উপর কি কি বল কাজ করছে। আবার বলছি, বস্তু বললো যে ভাই আমার ওজন ডব্লিউ মানে M1G নিচের দিকে কাজ করছে, আর আমার উপরে একটা প্লবতা আর উপর দিকে কাজ করছে। যদি বস্তুর ওজন বেশি হয়, যদি বস্তুর ওজন বেশি হয়, তাহলে যেহেতু প্লবতার মান তুলনামূলকভাবে কম, এর তুলনায় যদি হয় তাহলে নিচের দিকের বলটা বেশি, অর্থাৎ বস্তুটা নিচের দিকে ধীরে 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 পড়তে পড়তে ডুবে যাবে। যদি প্লবতাটা বেশি হয় তাহলে কি হবে? বলবে যে স্যার তাহলে তো এটা উপর দিকে চলে যাবে, একদম উপর দিকে চলতে 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 বেরিয়ে পড়েছে। কিন্তু না, কেন না? কারণ এই যে প্লবতা, সেই প্লবতাটা কিন্তু ধ্রুবক নয়, মানে ওর মান নির্দিষ্ট না যে এতটাই হবে, কিন্তু ওজন কিন্তু নির্দিষ্ট। কিরকম? গল্পটা দেখে তোমরা বুঝতে পারবে। ধরো বস্তুটা এখানে ছিল, ওকে বললো হ্যাঁ রে তোর ওজন কত? বললো M1G। তোর প্লবতা কত? R। এবার ধরো বস্তুটা এখানে উঠে, এখনো কিন্তু পুরোটাই চুবানো, তাহলে বলা হলো তোর ওজন কত? M1G। তোর প্লবতা কত? বললো R। কারণ পুরোটাই চুবানো, মানে গোটা আয়তনের তরলের ওজনই উপর দিকে কাজ করছে। এইবার ধরো বস্তুটা একটু উপরে উঠে গেল, ওজন কিন্তু একই কাজ করছে M1G, প্লবতা কিন্তু একটু কমে গেল। কেন? কারণ অপসারিত তরলের যে আয়তনটা সেটা কিন্তু আগের বার থেকে কমে গেছে, তাহলে প্লবতার মান একটু কমলো। তাও ধরো এর থেকে বেশি, তাহলে আর একটু বেশি উঠলো। এই করতে করতে আস্তে আস্তে প্লবতাটা কি হলো? আর একটু কমে গেল। কমতে 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 এক সময় তো ওজনের সঙ্গে সমান হবে। যে সময় গিয়ে ওজনের সঙ্গে সমান হবে, যে অবস্থাটাতে, সেই অবস্থাটাতে ততখানি উপরে রেখে এটা ভাসতে শুরু করবে। তাহলে যখন ভাসন হবে, যখন ভেসে থাকবে বস্তুটা, তখন কি আসবে? তখন বস্তুর যে ওজন আর যে প্লবতা, সেটা গোটাটা অংশের জন্য প্লবতা না কিছুটার জন্য প্লবতা, সেই প্লবতা এবং ওজন যখন সমান হবে, সেখানে কিন্তু বস্তু ভেসে থাকবে। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই? এইবার যদি আমাদের দেখা যায় যে প্রথম থেকে এই যে বস্তুর যে ওজন আর প্লবতা, এই দুইজন প্রথম থেকে সমান, মানে সম্পূর্ণরূপে ডোবানো অবস্থায় যে প্লবতা আর বস্তুর যে ওজন দুটোই সমান, তাহলে কি হবে? প্রথম থেকে একদম সমান। তুমি এখানে ধরো এখানে ডুবিয়ে ছেড়ে দিবে, ও বললো আমার ওজন আর প্লবতা সমান, তাহলে আমি বেঁচে থাকবো এখানে। এবার একজন বললো যে দাদা ভাই আমি নিচে ডুবিয়েছিলাম। দেখো তুমি নিচে ডোবাও আর উপরে ডোবাও, গোটাটাই তো ডুবে আছে। তাহলে গোটাটাই যদি ডুবে থাকে, তাহলে আগের বারের যা প্লবতা ছিল এখনকারও প্লবতা এক, সুতরাং সেইখানেই ভেসে থাকবে, উঠবে না উপরে, যার একটু উপরে উঠিয়ে তো উপরে ছিল। সুতরাং যদি বস্তুর সম্পূর্ণ অংশ নিমজ্জিত অবস্থায় প্লবতা এবং বস্তুর ওজন যদি সমান হয়, তাহলে আমরা বলবো বস্তুকে যেখানে রেখে ভাসাবো বস্তু সেখানেই ভেসে থাকবে। যদি উপরে ডুবিয়ে রাখি তাহলে সেখানে ভাসবে, যদি নিচে ডুবিয়ে রাখি তাহলে সেখানেই ভাসবে। তাহলে এই হয়ে গেল আমাদের প্লবতা এবং ভাসনের শর্ত। তাহলে ভাসন যখন হবে তখন কি হবে? আবার তোমাদের বলছি, তখন বস্তুর ওজন এবং প্লবতা এই দুটা যে ভ্যালু, এই দুটা ভ্যালু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তখনই বস্তু ভেসে থাকবে। প্লবতা যদি বেশি হয় তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উপরে উঠতে 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 একটা এমন অবস্থা আসবে যখন প্লবতা আর ওজন সমান হবে। আর যদি ওজন সমান হয়, বেশি হয়, তাহলে নিচের দিকে পড়েই যাবে, তাহলে তো আর না করার মানে আটকানোর কোনো উপায় নেই। আর যদি প্রথম থেকেই দুজন সমান থাকতো, তারপর তখনকার গল্প কিন্তু তোমাদের বলে দিয়েছি। নেক্সট যে জায়গাটাতে আমি আসবো, সেই জায়গাটা হচ্ছে পৃষ্ঠটান। সেই জায়গাটা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান জিনিসটা কি একবার তোমাদের বলে দেই। ধরো বাড়িতে তোমাদের একটা গ্লাস নিবে, গ্লাসের মধ্যে জল আছে, এইখানে খুব হালকা, খুব ধীরে আস্তে করে একটা সুচকে দাঁড় করিয়ে রাখে, খুবই ধীরে। দেখবে যে সুচটা দাঁড়িয়ে আছে, ডুবে যাচ্ছে না।
মানে সূচের এই জায়গাটা এরকম জায়গাটা কেমন নিচু হয়ে গেছে জলের এই জায়গাটা। আবার অনেকে লক্ষ্য করবা কি যে স্যার এটা তো আমি সামান্য অতটা ভালো করে ব্যালেন্স করতে পারছি না। অনেকে ব্লেড দিয়ে পরীক্ষাটা করে, জলের উপর খুব হালকা করে ব্লেড রেখে দেয়, ঠিক আছে, খুব হালকা করে ব্লেড রেখে দেয়, তা সত্ত্বেও ব্লেড কিন্তু ডুবছে না। তখন ইয়ে করতে পারে, তাকে ব্লেড এরকম হালকা যেন এরকম এরকম হয়ে থাকে, কেমন নিচু হয়ে গেছে। আবার অনেক সময় তোমরা এটা অনেকেই পর্যবেক্ষণ করেছো যে নদী নালার পুকুরে অনেক সময় শান্ত থাকে পরিবেশটা, হয়তো গাছ থেকে একটা মাকড়সা টুকটুক টুকটুক করে জলের মধ্যে হাঁটতে 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 চলে যাচ্ছে। তাহলে মাকড়সার একটা ওজন আছে, তাহলে মাকড়সা ডুবে যাওয়ার কথা, কিন্তু মাকড়সা কিন্তু ধীরে 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 হেঁটে হেঁটে দৌড়ে পালিয়ে গেল। তাহলে জলের উপরে যেন একটা রবারের চাদর পাতা আছে, সেখানে তুমি সূচ রেখে দিচ্ছ, রবারের চাদরটা একটুখানি নেমে যাচ্ছে, তুমি কিন্তু চলতে পারবে না, চললে রবারের চাদর কেটে যাবে এইরকম। সেই জন্য খুব ধীরে সূক্ষ্মভাবে বসাতে হবে। ব্লেডকে রেখেছো একই গল্প, মাকড়সাটা মনে হবে যেন একটা রবারের চাদর আছে, হেঁটে হেঁটে চলে গেল। তাহলে তরলের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠে একটা টান টান অবস্থা সবসময় বর্তমান থাকে, পৃষ্ঠেই থাকে। এই যে টান টান অবস্থা, এই অবস্থা যার জন্য দায়ী, সেই কারণটারই নাম হচ্ছে পৃষ্ঠটান। তাহলে এই যে টান টান অবস্থা, তার মানে অর্থাৎ এরকম যদি জলের পৃষ্ঠটা হয়, ওটাকে কেউ টেনে জোর করে একদম রবারের মতো চারদিক দিয়ে টান দিয়ে হয়তো রেখে দিয়েছে। এবার কেমন ভাবে টান দিয়ে রেখেছে? তাহলে পৃষ্ঠটান বলল যে এমন ভাবে টান থাকবে যাতে উপরের যে জলের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা যেন সব থেকে কম হয়, বেশি না, সব থেকে এমন ভাবে টেনে ধরবো যাতে সব থেকে কম হয় এই তরলের পৃষ্ঠের উপরিতলের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল। কেন, তার কারণ আমি ব্যাখ্যা করব। এবার সাথে সাথে একজনের মাথা আসতো যে দাদা ভাই এটা কি তরলের উপরেই কাজ করবে, নিচে না? না, এটা উপরে, সবসময় পৃষ্ঠ, উপরিতলের ধর্ম হচ্ছে পৃষ্ঠটা। এবার কেন হয়? সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে তাহলে পৃষ্ঠটান এই জিনিসটা কেন আসছে? এই কেন আসছে এর উত্তর কিন্তু তোমাদের 9-এর বইয়ে দেওয়া নেই সাধারণত বইগুলোতে। কেন আসছে তো তার উত্তরটা আমরা ব্যাখ্যা করেই নিই, কারণ তোমাদের যে বিজ্ঞান মনস্কতা, সেখানে প্রশ্নটা বারবার উঠে দিবে যে 9-এ পড়েছি তো কি হয়েছে, এর উত্তর কি জানা দরকার না? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু ছোট বলে তোমাদের অতটা দেওয়া হয় না, আমি খুব হালকা করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। কি ধরনের? ধরো কোনো তরল পদার্থ, সেই তরল পদার্থের নিচে, একদম নিচে একটা, ধরো জলের কথাই বলছি, জলের একটা অণু আছে। এবার তাহলে এই জলের অণুকে যদি বলা হয়, হ্যাঁ রে তুই যে এখানে আছিস, তোর উপর কি কেউ বল টল প্রয়োগ করছে? বলে হ্যাঁ। কে? বলে দেখ আমার এখানে একটা অণু আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, সবাই আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। বলে তাহলে তোর উপর লব্ধি বল কত? বললো দেখ এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে। তাহলে একটা জিনিসকে যদি সবাই চারদিক দিয়ে টান দাও, তাহলে নিশ্চয়ই তার উপর মোট বলটা কত হবে? 0। ধরো তোমাকে চারদিক দিয়ে রশি বেঁধে কেউ টানছে, তাহলে মোট বল কত হয়ে যাবে? 0। সেই জন্য তরলের যে নিচের পৃষ্ঠ থাকে, নিচের দিকে, পৃষ্ঠ না, নিচে যে কোনো অণুর উপর লব্ধি বল কত হয়? 0। এবার ধরো এখানে একটা অণু আছে, সেও বলবে আমার উপর লব্ধি বল 0। ধরো এইখানে একটা অণু আছে, এবার এ বলবে দেখ আমাকে এদিক দিয়ে টানছে, এদিক দিয়ে টানছে, এদিক দিয়ে টানছে, এদিক দিয়ে টানছে, চারদিক দিয়ে আমাকে টানতে পারছে না, কারণ আমার কিছু অংশ জলের উপরের দিকে একদম, ধরো এইখানে আছে অণুটা, এইখানে, এই জায়গায়, তাহলে এর ঠিক ছবিটা হলো না, এই জায়গাটাতে ধরো আছে, তাহলে এদিক দিয়ে টানতে পারবে, কিন্তু এখান দিয়ে কিন্তু টানতে পারছে না। তাহলে এর উপরে একটা নিচের দিকে লব্ধি বল আছে। তাহলে দেখো তুমি যত উপরের দিকে যাচ্ছ ধীরে ধীরে, এখানে লব্ধি বল 0, এখানে 0, এখানে 0, যেই সারফেসের কাছাকাছি আসবা, যেন কেউ মনে হবে যে না আমাকে নিচের দিকে কেউ টানছে। তাহলে নিচের দিকে যেহেতু টানছে, তা সত্ত্বেও ধর তুমি উপরের দিকে পৌঁছাচ্ছ। যদি কোনো জলের অণু যে উপরের লেয়ারে আছে, সে তাকে তো পৌঁছাতে হয়েছে, তাহলে সে যখনই উপরের লেয়ারে পৌঁছেছে,
কেউ বলছে যে আমি তোর পা ধরে টেনে রাখছি নিচের দিকে, তা সত্ত্বেও তুমি উঠছো। তাহলে সেই যে বল, সেই বলের বিরুদ্ধে তোমাকে কিছু কাজ করতে হচ্ছে, না তুমি যেতে পারবে না। কেউ যদি তোমার পা ধরে রাখে, তাও যদি তুমি উপরে ওঠো, তোমার কাজ না করে তুমি যেতে পারবে? অবশ্যই যেতে পারবে না। তাহলে এই যে কাজ করলা উপরে ওঠার জন্য, সেই কাজটা, এই যে লেয়ারটা, এই লেয়ারে একটা শক্তি রূপে সজ্জিত থাকে। সেই শক্তিটাকে আমরা নাম বলি স্থিতিশক্তি। তোমরা আগে পড়েছো, কিন্তু এইভাবে পড়ো না স্থিতিশক্তি। তার এই যে লেয়ারটা, এখানকার স্থিতিশক্তিটা কি হবে? সবচেয়ে বেশি, স্থিতিশক্তি বেশি। তাহলে এই লেয়ারের স্থিতিশক্তি খুব বেশি। এবার মনে রাখবা যে যে কোনো বস্তু সব সময় চায় যে তার শক্তি যাতে কম হয়, মানে সে যাতে কম শক্তিপূর্ণ অঞ্চলে থাকে। তোমরাও চিন্তা করো, বাড়িতে যদি কেউ সারাদিন ধরে বকাবকি করো, মারপিট দাঙ্গা হাঙ্গামা চলবে, তাহলে কিন্তু তোমার বাড়িতে থাকতে ইচ্ছা করবে না। তাহলে আমরা সবসময় কি, শান্ত পরিবেশ, পোলাইট, হালকা থাকবে, বেশি শক্তি ফক্তি প্রয়োগ হবে না। ঠিক আমাদের যে নেচারও একই, যে আমি বেশি শক্তিপূর্ণ অঞ্চলে থাকতে চাইব। তাহলে উপরের তলের যে শক্তি, সে বলবে তুই তো ভাই বেশি হয়ে গেছিস, তাহলে তুই কত এখানে থাকা যাবে না। ও বলবে হ্যাঁ থাকতে পারছি না। বলে তাহলে তুই কিভাবে করবি? থাকতে তো তোকে হবে, কেউ তো উপরিতল হবেই। তখন ও বললো যে দেখ, একটা কাজ করি, নিচে তোদের সংখ্যা বেশি, তোরা অনেকে থাক নিচে, আমি যদি উপরটাকে একটু ছোট করে দিই, তাহলে আমার জায়গাটা কমে যাবে। তাহলে আমার একটা অণুর শক্তি বেশি। এবার ধর তোদের ওখানে 100টা অণু আছে, তোদের নিচে 100টা অণু আছে, প্রত্যেকের অণুর শক্তি ধর 5 আছে। কটা? 100। তাহলে মোট শক্তি কত নিচে? 500। এবার উপরে ধর আমার শক্তি তোদের নিচে 5, আমার ধর 10। আমি অণুর সংখ্যাকে 100 না করে যদি 10 করে দিই, তাহলে দেখ আমার শক্তি হয়ে গেল 100। তাহলে আমার একজনের শক্তি বেশি, কিন্তু আমি যদি সংখ্যাটাকে কমাতে পারি, তাহলে সংখ্যাটাকে কমানোর বুদ্ধি কি? যে আমি ক্ষেত্রফলটাকে কি করবো? ছোট করে দেবো, তাহলে কম জায়গায় কম অণু থাকবে। সেই জন্য তরলের যে উপরিপৃষ্ঠ, সে সবসময় বলবে একটা ছোট হওয়ার টেন্ডেন্সি তার মধ্যে কাজ করবে। তাহলে ছোট হতে গেলে তোমাকে যদি ছোট করি, এবং তুমি একটা বড় ধর লম্বা ছেলে, তোমাকে ছোট করবো, তোমাকে বল প্রয়োগ করতে হবে চারদিক থেকে। তাহলে এই জন্য তরলের উপরিপৃষ্ঠে একটা এরকম টান টান স্পর্শকীয় ভাবে একটা বল, মানে এইভাবে একদম টেনে ধরবে, স্পর্শক বরাবর এইভাবে টেনে ধরে চেষ্টা করবে যাতে তোমার যে উপরিতলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে যাতে কমাতে পারে। এই যে ধর্ম, এই ধর্মকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পৃষ্ঠটান কেন বলা হচ্ছে, কেন তৈরি হলো পৃষ্ঠটান বলে ধর্ম। তো আজকে আমরা নেক্সট যে পৃষ্ঠটানে, তাহলে কোথায় কাজ করবে পৃষ্ঠটানটা? পৃষ্ঠটানটা কাজ করছে একদম তরলের পৃষ্ঠ। কিভাবে বা কাকে বলে যদি আসে ধরো, তাহলে ধরো তরলের একটা পৃষ্ঠ তুমি কল্পনা করবে, একটা পৃষ্ঠ আছে। এইবার এই পৃষ্ঠে ধরো এই যে তুমি হাতের মধ্যে কিছুটা জল ঢালো, তাহলে জল কিছুটা জায়গা দখল করে থাকবে। ধরো আমি জল ঢালছি কিছুটা, এই হাতের মধ্যে কিছুটা জল ঢালছি, এই অল্প করে ধরো জল ঢাললাম। এই দেখো, এই যে জল তোমরা দেখতে পাচ্ছ, জল দেখো এই যে আমার হাতে কিছুটা জায়গা অধিকার করে আছে। এবার জলটাকে ফেলে দাও, দেখো হাতে কিন্তু একটা মনে হচ্ছে কি যেন আটকে আছে, একটা বল আছে। তো ধরো এরকম একটা ওই জলের সারফেসটা এখানে এঁকেছি। এবার এই সারফেসের উপরে তুমি একটা লাইন কল্পনা করো, কাল্পনিক লাইন, তো অনেক লাইন থাকতে পারে, তুমি একটা লাইন কল্পনা করেছো। এবার বলো এই লাইনের উপরে মোট বল। নিশ্চয়ই বলবা যে যেহেতু লাইনটা, এই যে তরলের যে সারফেসটা হাতের উপরে তৈরি হচ্ছে, সেটা কি চলে যাচ্ছে না? সারফেসটা এখানেই আছে, এখানেই আছে। তাহলে এর উপর মোট বল কত? 0, কারণ বল যদি থাকতো তাহলে তো চলে যেত। তাহলে যদি এই দিকে এই লাইনটার উপর F বল ক্রিয়া করে, তাহলে এদিকেও লাইনটার উপর কত বল ক্রিয়া করবে? নিশ্চয়ই F। তাহলে মোট লাইনটার উপর বল কত? মোট লাইনটার উপরে বল হচ্ছে এদিকে ডান দিকেও F, বাঁ দিকেও F, অর্থাৎ মোট বল 0। তাহলে এই পৃষ্ঠের যে কোনো জায়গা থেকে এখানে একটা লাইন টানো, তার উপরে এদিকে যদি বল হয় F, এদিকেও বল হবে F। এবার এই যে লাইন, সেই লাইনের দৈর্ঘ্য কত জানি না, ধরে নিলাম F।
তাহলে এল দৈর্ঘ্যে বল কত? তোমরা বলবে যে 0, আমি বলবো একদিকে বল কত? এফ। তাহলে এল দৈর্ঘ্যে একদিকে বল কত? এফ। একদিকে কিন্তু বলেছি, মোট বল সবসময় কত হবে? 0। তাহলে একক দৈর্ঘ্যে বল কত? এফ বাই। এই একক দৈর্ঘ্যে যে বল হলো সেই বলকেই বলা হবে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন ইকুয়াল টু কত পাচ্ছি? এফ বাই। বুঝতে পেরেছো? মোট বল আবার বলছি, অনেকে ভাবে এটাই বোধহয় মোট বল। মোট বল কত হবে? মোট বল কিন্তু 0 হবে, যে কোনো একদিকে বল। হয়েছে? এবার এর পরীক্ষাটা দেখবা তোমাদের বই কিভাবে দেওয়া আছে, যে ওই মেলায় যে আমরা অনেক সময় যাই দেখবা যে করে এই গোলা হয় সাবানের জল। তো তোমাদের বইয়ে ওর একটা পরীক্ষা দেওয়া আছে। কিরকম পরীক্ষা? পরীক্ষাটা একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এইখানে একটা ওই মেলায় যে তোমরা বুলবুলি টানো আর কি, ওরকম একটা রিং এর মতো রাখানো আছে। এবার তুমি কি করলে? একটা সাবানের ঝাঁকে, সাবানের ওই যে মেলায় যে বুদবুদ গুলো যে লিকুইডটা আছে সেই সাবানের ঝাঁকের মধ্যে আটকে আছে। এবার তুমি একটা সুতোর এরকম গিট বাঁধলা, মানে সুতোতে একটা ফাঁস দিলে, দিয়ে ফাঁসটাকে এখানে বসিয়ে দিলে এরকম ব্যাকাটা, দেখবে এটা ব্যাকাই গেছে। ঠিক আছে? এবার তুমি কি করলে? একটা পিন নিয়ে এখানে ফুটা করে দিলে, দেখবা যে সাথে সাথে ওই যে সারফেসটা সেটা এরকম গোল হয়ে গেল। সাথে সাথে মাথায় তোমাদের আসবে যে দাদা ভাই এটা তো পৃষ্ঠটানের জন্য হচ্ছে। কিন্তু আপনি কেন পৃষ্ঠটানের জন্য হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? দেখো এই যে পৃষ্ঠটা, এই যে পৃষ্ঠ বলবো না, এই যে সুতোটা, এই সুতোটার মোট দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এদিকে যদি এফ বল ক্রিয়া করে, তাহলে এদিকেও কত বল ক্রিয়া করবে? এফ। তাহলে মোট বল কত? 0। সেই জন্য কিন্তু সুতোটা ওইভাবেই ছিল। এবার যেই তুমি ভিতরটা ফুটা করে দিলা, সাথে সাথে ভিতরে কোনো ফেনা নেই, তাহলে এদিকটা এফটা নেই, এইদিকে এফ কাজ করছে। তাহলে যেহেতু সব দিক দিয়ে এফ কাজ করছে, এটা বড় হয়ে যাবে। এবার সাথে সাথে মাথায় আবার তোমাদের বিরূপাত্মক প্রশ্ন আসবে যে কি, যে আপনি বা তুমি একটু আগে বললা যে ওটা ছোট করার চেষ্টা করবে, কিন্তু বড় হয়ে যাবে। কি ছোট করার চেষ্টা করবে? ছোট করার চেষ্টা করবে হচ্ছে পৃষ্ঠটা। কিসের পৃষ্ঠ? ওই যে তরলের পৃষ্ঠটা। দেখো তরল পৃষ্ঠটা কিন্তু এইখানে ছিল, মানে সাবানের ঝাঁক, সেটা কিন্তু ছোটই হয়ে গিয়েছে। আগে কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছিল, এখন দেখো এটা যেই বড় হয়ে গেল সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই হলো পৃষ্ঠটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে? পৃষ্ঠটান নির্ভর করে টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যদি বাড়াও পৃষ্ঠটান কমে যাবে। আর কার উপরে নির্ভর করে? অশুদ্ধির উপরে। অশুদ্ধি কি? যে কোনো একটা অশুদ্ধ পদার্থ, অন্য কোনো একটা পদার্থ মেশানো। ধরো তুমি একটা কোনো জৈব পদার্থ মেশালো, জীবদেহ থেকে প্রায় কর্পূর মেশালা, দেখবা পৃষ্ঠটান সাথে সাথে সেখানকার পরিবর্তন হয়ে যাবে, পৃষ্ঠটানটা কিন্তু দেখবা যে কমে যাচ্ছে। আবার যদি কোনো তুমি অজৈব পদার্থ মেশাও, দেখবা পৃষ্ঠটান বেড়ে যাচ্ছে। বুঝছো? এরকম করে পৃষ্ঠটানের উপরে তাপমাত্রার প্রভাব কি, পৃষ্ঠটানের উপরে অশুদ্ধির প্রভাব কি, এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। আবার তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, দেখো যে তরলের বিন্দু গোলাকার হয় কেন, গোল হয় কেন? তো মনে রাখবা, একটু আগে তোমাদের বলেছি যে সারফেস টেনশনের ধর্ম কি, সে সবসময় ছোট করার চেষ্টা করে। এবার যত আকৃতি আছে তার মধ্যে গোলকের যে পৃষ্ঠ সেটা হচ্ছে সব থেকে ছোট। সেই জন্য ওই তরলের যে উপরে পৃষ্ঠ সেটা গোলকাকার হয়। অনেক সময় তোমরা যারা ছবি টবি আঁকো, যখন ব্রাশ নিবা, ব্রাশকে নিয়ে যখন জলের নিচে এভাবে গোলাবা, দেখবা আঁশগুলো ফাঁকা 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 আছে। কিন্তু যেই ওপরে নিয়ে আসবা সঙ্গে সঙ্গে দেখবা যে ওটা চুপসে গেছে। কেন চুপসে গেছে? যখন তরলের নিচে ছিল ওই ওর মধ্যে কিন্তু কোনো পৃষ্ঠ তৈরি হয়, কিন্তু যেই উপরে আনলা পৃষ্ঠ তৈরি হয়ে গেল। পৃষ্ঠটা সারফেস টেনশনের জন্য বল দিয়ে ওটাকে সংকুচিত করে দিলে ওটা চুপসে গেল। বুঝতে পেরেছো? একটা কর্পূরকে জলের মধ্যে লাফ দিয়ে দিবা, দেখবা যে কর্পূরটা লাফাচ্ছে। এখানে জলের মধ্যে দিয়ে দিলাম, দেখবা কর্পূর লাফাচ্ছে। কেন লাফাচ্ছে? ধরো এখানে বেশি ডোবানো আছে। এবার কর্পূর যেহেতু জৈব পদার্থ, জৈব পদার্থ যদি তরলে মেশাও তাহলে সেক্ষেত্রে কি হবে?
পৃষ্ঠটান কমে যাবে। তাহলে এখানে যদি বেশি মেশে তাহলে এখানে পৃষ্ঠটান কমে যাবে, মানে এখানে বল কমে যাবে। আর এখানে যদি কম মেশে এখানে বল বেশি হবে, তাহলে এখানে বেশি এখানে কম, তার মানে একটা লব্ধি বল থেকে যাবে। যেদিকে লব্ধি বল থাকবে কক্ষটা অন্য গিয়ে তখন এই জায়গাটাতে পড়বে, তারপর সেখানে আবার একই গল্প ঘটবে, আলাদা জায়গায় পড়বে। এইভাবে কিন্তু কক্ষটা মানে নাচানাচি করতে শুরু করবে। এরকম কিছু কিছু প্রশ্ন তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা চেষ্টা করবো সেগুলোকে করবার। যদি অসুবিধা হয় তাহলে ব্রতদা তোমাদের জন্য আছে। এবং শেষে ওই একই কথা বলছি যে এভরি থিসিস হ্যাজ অ্যান অ্যান্টিথিসিস, সিনথেসিস বার করার দায়িত্ব তোমাদের উপরেই ছাড়ছি। এই বলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি।